কনভার্ট করে সলভ করছি। তাহলে প্রথমে যে প্রবলেমটা আমাদের গিভেন আছে এই মিনিমাইজেশন প্রবলেমটাকে তোকে ম্যাক্সিমাইজেশন প্রবলেমে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো তাহলে আমি লিখছি সলিউশন লেখ, ও এখান থেকে তো সলিউশন লেখা শুরু হয়েছে সলিউশন। তাহলে সেখানে লেখ the given problem is a minimization problem. The given problem is a minimization problem. ঠিক আছে, given problem is a minimization problem and the components, আচ্ছা এইটা প্রথমে দেখতে হয়, মানে বিটাকে না সর্বদা পজিটিভ হতে হয়। এখানে যদি -4 থাকতো, ধর হচ্ছে 2x1 + x2 greater equal to -4, তাহলে কিন্তু এটাকে অ্যাকচুয়ালি লেস দ্যান ইকুয়াল টু 4 করতে হতো। -2x1 -2x2 -x2 লেস দ্যান ইকুয়াল টু 4। এই বিটাকে অলরেডি পজিটিভ করতে হয়। এর আগের দিন অঙ্কটা এটা বলিনি, পজিটিভ থাকলে তো বলতে হয় না, কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ না থাকলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা গ্রেটার দ্যান নয়, মানে এটা যদি নেগেটিভ থাকে আলটিমেটলি এটা লেস দ্যান, এটা যদি নেগেটিভ থাকে আলটিমেটলি এটা লেস দ্যান, ঠিক আছে? তো and the components of B are already positive. B এর কম্পোনেন্টস গুলো অলরেডি পজিটিভ আছে, তাই তো? তাহলে বি এর কম্পোনেন্ট যেহেতু পজিটিভ আছে, তাহলে এবার আমি এটাকে কনভার্ট করব। যদি পজিটিভ না থাকতো তাহলে আমরা কি করতাম, এই the above problem can be written as বলে এটাকে পজিটিভ করে নিতাম। কি করতাম, ধর এটা আছে 2x1 + x2 লেস দ্যান গ্রেটার ইকুয়াল টু -4, তখন আমি করতাম the given problem can be written as, বিটাকে পজিটিভ করার জন্য মিনিমাইজ যা ছিল এটাকে গ্রেটার ইকুয়ালটাকে লেস দ্যান ইকুয়াল টু করতাম, মাইনাস দিয়ে গুণ করে দিতাম, এটা এরকম লিখে দিতাম। তাহলে পজিটিভ থাকলে আর কিছু করার দরকার নেই। এবার আমি ধরে নিচ্ছি লেট z dash equal to minus z, মানে z dash টা আমি ধরে নিচ্ছি minus z, therefore minimum of z equal to minus of max of minus z। এই যে আমরা এইটা পেলাম না, মিন z সমান আছে মাইনাস ম্যাক্স মাইনাস z, এই যে এখান থেকে। তাহলে therefore আমি কি লিখছি, লেট জেড ড্যাশ ইকুয়াল টু মাইনাস জেড, দেয়ারপর মিনিমাম অফ জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্স মাইনাস জেড। মিন জেড, এই যে মিন জেড সমান হচ্ছে মাইনাস ম্যাক্স মাইনাস জেড। আচ্ছা মাইনাস জেড মানে যেহেতু আবার জেড ড্যাশ ধরে নিয়েছি, দেয়ারপর মাইনাস ম্যাক্স জেড ড্যাশ, এটা আমি পেয়ে যাব। তাহলে এটা আমি পেয়ে যাব। তাহলে এখন যেই এটা পেয়ে গেলাম, দেয়ারপর দ্য গিভেন প্রবলেম can be written as ওই আমি বলছি মাইনাস ম্যাক্স মাইনাস জেড না করে দেয়ারফর রিটেন অ্যাজ ম্যাক্স অফ, এটা তার মানে দেখ মিন জেড মানে কত ছিল, আমার ছিল মিন জেড, এটা সমান ছিল x1 + x2, আমার প্রবলেম এইটা গিভেন ছিল। তাহলে সেটা মানে হচ্ছে মাইনাস ম্যাক্স জেড ড্যাশ, আমি যেভাবে ধরেছি জেড ড্যাশ সমান এটাতে মাইনাস ম্যাক্স জেড ড্যাশ মানে হচ্ছে x1 + x2। তাহলে সেখান থেকে ম্যাক্স অফ জেড ড্যাশ এটা মানে কত, মাইনাস x1 মাইনাস x2। তাহলে রিটার্ন অ্যাজ আমি লিখবো ম্যাক্স অফ জেড ড্যাশ দিস অ্যাকচুয়ালি মাইনাস x1 মাইনাস x2 সাবজেক্ট টু, বাকিগুলো কোনো চেঞ্জ হবে না, সাবজেক্ট টু 2 x1 + x2 greater equal to 4, x1 + 7x2 greater equal to 7, কমা দিয়ে x1, x2 greater equal to 0। বোঝা গেল ব্যাপারটা? তাহলে লক্ষ্য করা যাক, আমার গিভেন প্রবলেম ছিল মিনিমাইজেশন প্রবলেম, সেটা কনভার্ট হয়ে গেল এই প্রবলেমটা। এত দূর পর্যন্ত বুঝেছিস? ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয়ে গেল, ম্যাক্সিমাইজেশন জেড ড্যাশ আসলো, এটা -x1 -x2। মেন ব্যাপার হচ্ছে আমার ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয়েছে উইথ গ্রেটার ইকুয়াল টু সাইন। এবার আমি বলি, এবার আমি কেন করলাম না ওই ম্যাক্সিমাইজেশন প্রবলেম উইথ গ্রেটার ইকুয়াল টু সাইন? তোদের মনে হতে পারে আমি তো একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম উইথ গ্রেটার ইকুয়াল টু সাইন, সেটাতে এই প্রবলেমটা আসতো, ম্যাক্সিমাইজ কিছু একটা উইথ গ্রেটার ইকুয়াল টু সাইন। বুঝে গেল? ওটা আলাদা করে করার দরকার নেই। আমি মিনিমাইজেশন প্রবলেম উইথ গ্রেটার ইকুয়াল টু সাইন করলেই এটা আলটিমেটলি ম্যাক্সিমাইজেশন প্রবলেম উইথ গ্রেটার ইকুয়াল টু সাইন করেই যেহেতু করছি, ওই জন্য আমি করিনি।
মিনিমাইজেশনটাকে মিনিমাম, আবার বলছি মিনিমাইজেশনটাকে মিনিমাম রেখেও সলভ করা যায়, আমি সেই মেথডের দিকে যাচ্ছি না, আমি না গিয়ে মিনিমামটাকে ম্যাক্সিমামে কনভার্ট করে এই মেথডে গেলাম। যাদের কাছে বই আছে তারা এই মিনিমাইজেশন কীভাবে করা হয় একটু দেখিস, যদি মনে হয় দেখিস, আর যদি মনে হয় না আমি দেখবো না, কোনো অসুবিধা নেই, এভাবে সব অঙ্ক হয়ে যাবে। এই বোঝা গেছে এটা ম্যাক্সিমাইজেশনে কীভাবে কনভার্ট হলো? হ্যাঁ বল। ওই তো মাইনাস, এই যে তুই থাকা না মাইনাস, তো আমি তো এইটা করেছি, জেড ড্যাশ ইকাল টু মাইনাস জেড ধরে নিয়েছি, দেখ না তো সব ঠিক আছে। দেখ না জেড ড্যাশ ইকাল টু মাইনাস জেড, একদম পরপর দেখতে থাক। জেড ড্যাশ ইকাল টু যদি মাইনাস জেড হয়, মিন জেডটা কত হবে আমি বার করেছি, এই যে মাইনাস অফ ম্যাক্সিমাম জেড ড্যাশ। এবার জেড ড্যাশ ইকাল যদি মাইনাস জেড আমি ধরেইছি, তাহলে তো এটা যদি আমি লিখতে পারতাম তখন এটা যদি হচ্ছে এখানে কোথায় এই সামনে মাইনাস আসবে বলছিস, সামনে মাইনাস আসলে তাহলে এখানে প্লাস এই যে এইটা লিখতাম, সামনে মাইনাস হলে x1 প্লাস x2 লিখতাম। না না, এটা মাইনাস অফ ম্যাক্স জেড ড্যাশ ইকাল টু, এটা মানেই তো মাইনাসটা দিয়ে গুণ করলে এটা একই তো ব্যাপার। এটা দেখ দুবার মাইনাস গুণ হচ্ছে, তো পজিটিভই থাকবে। কোথায় দুবার মাইনাস গুণ হচ্ছে? প্রথমে যখন জেড ড্যাশ ইকুয়াল টু মাইনাস জেড করলাম, এই তো দেখ না পরপর দেখতে থাক, জেড এইখানে দেখ না জেড ড্যাশ ইকুয়াল টু মাইনাস জেড পুট করেছি তো। আমি যে জেড ড্যাশটা না ধরতাম, জেড ড্যাশ মানেই তো মাইনাস জেড, এই জেড ড্যাশের মধ্যেই তো মাইনাস জেড আছে, তার মানে এটা হলো তো ম্যাক্স মাইনাস জেড, এই জেড ড্যাশের মানটা বসে না, আমি যেটা লিখেছি ম্যাক্স অফ মাইনাস জেড আমি লিখেছি, মাইনাস x1 মাইনাস x2 একই হলো তো, মাইনাস গুণ করে দে, মাইনাস প্লাস মাইনাস হয়ে যায়, আবার তো একটা মাইনাস গুণ হবে, কারণ মিনিমাম অফ জেড মানে তো মাইনাস অফ ম্যাক্সিমাম জেড। হ্যাঁ সেটাই তো, আমি এই প্রবলেমটাকে এইভাবে লিখলাম, এইভাবে। এটা আমার কি হলো, ম্যাক্স অফ ম্যাক্স মাইনাস জেড ইকাল টু x1 প্লাস x2, এটা হবে বলছিস তাই তো? হ্যাঁ, এটা মানেই তো এটার আগের লাইন তো এটা করা যায় মাইনাস দ্বিগুণ করলে, পরের লাইন ইমপ্লাই করে করা যায় তো নাকি? হ্যাঁ ঠিক আছে তো, আমাকে করতে দে লাস্ট পর্যন্ত কি হয়। আমি তো একবারও বলিনি এটা সলভ করে যেটা আসবে সেটা আনসার, আমি কি বলেছি তোকে? আমি বলেছি এটার করসপন্ডিং ম্যাক্সিমাইজেশন প্রবলেম এটা, কিন্তু আমি একবারও বলিনি এটার থেকে সলভ করবি জেড ড্যাশের ভ্যালু যেটা আসবে সেটা আনসার, এরকম কিছু বলিনি, কিন্তু আমাকে লাস্ট পর্যন্ত করতে দে। পরে আবার চেঞ্জ আছে, জেড ড্যাশের ভ্যালু যেটা বেরোবে সেটাই হচ্ছে মিনিমাম অফ জেড নয়, ঠিক আছে তো? এই প্রবলেমটা ম্যাক্সিমাইজেশনে লিখলাম এইভাবে, বুঝেছিস ব্যাপারটা? এটা তাহলে এইটা গেল, তাহলে এইটা আমার এখন এই প্রবলেমটাকে এবার কি করতে হবে, অ্যাডজাস্টিং সারপ্লাস ভেরিয়েবলস, অ্যাডজাস্টিং সারপ্লাস ভেরিয়েবলস কত দুটোর প্রথমটার সঙ্গে একটা x3, x4, সরি ভেরিয়েবলস x3, x4 দুটো অ্যাডজাস্ট করছি, 1 to each of the constants, 1 to each of the constants we can rewrite the problem as, আচ্ছা কি প্রবলেম হবে, এটাই থাকবে ম্যাক্সিমাইজ জেড ড্যাশ, এটা আমি এখানে লিখছি প্রবলেম অ্যাজ ম্যাক্স অফ জেড ড্যাশ ইকুয়াল টু মাইনাস x1 মাইনাস x2 সাবজেক্ট টু টুয়াইস x1 প্লাস x2 মাইনাস x3 ইকুয়াল টু 4, এটা হবে x1 প্লাস 7x2 মাইনাস x7x2 মাইনাস x4 this equal to 7 with x1, x2, x3, x4 এটা equal to 0। এই জিনিসটা পেলাম, মানে দুটোর ক্ষেত্রে কি করতে হলো, সারপ্লাস করতে হলো, বুঝলি? আচ্ছা এইখানে যেহেতু অবজেক্টিভ ফাংশনে দুটো ভেরিয়েবল অ্যাড হয়েছে, তাহলে 0x3 প্লাস 0x4 করে দিলাম, আলটিমেটলি কিছুই করলাম না। হ্যাঁ দুটো ভেরিয়েবল অ্যাড করেছি, কিন্তু তাদের অবজেক্টিভ ফাংশনে কিছু চলে আসে না, যদি ওর ভ্যালুগুলো পাসও কিছু মান,
অবজেক্টিভ ফাংশনে কোনো চেঞ্জ করতে পারবে না, 0x1 0x2 করেছি, ঠিক আছে, সবগুলো পজিটিভ। আচ্ছা, এইবার আমরা কি করেছিলাম, যখন আমাদের মিনিমাইজেশন প্রবলেম উইথ লেস ইকুয়াল ম্যাক্সিমাইজেশন প্রবলেম উইথ লেস ইকুয়াল টু সাইন ছিল, তখন আমরা করেছিলাম এরপরে সলিউশন বার করেছিলাম, বেসিক ফিজিবল সলিউশন বলেছিলাম যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন ইজ কি x3 and x4 এর মান। আচ্ছা, এখানে বেসিক ফিজিবল সলিউশন x3 and x4 মানে x1 x2 0 পুট করলে বেসিক ফিজিবল বেরোবে, x1 and x4 0 পুট করলে বেসিক ফিজিবল বেরোবে কি? ফিজিবল সলিউশন হবে না। হ্যাঁ, বেসিক হবে বাট ফিজিবল হবে না, কারণ if we put x1 equal to 0 and x2 equal to 0 then we get x3 equal to -4 and x4 equal to -7. This solution is basic but not feasible, ঠিক আছে? তো তাহলে বেসিক ফিজিবল হবে না, তাহলে বেসিক ফিজিবল বানাতে গেলে আরো দুটো ভেরিয়েবল অ্যাড করতে হবে, ঠিক আছে? তো মানে ব্যাপারটা কি হচ্ছে, এইখানে বেসিক ফিজিবল বানানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিতে লক্ষ্য করে দেখবি আমরা যে দুটো বেসিক ভেরিয়েবল হিসাবে ধরেছিলাম আগের অঙ্কটায়, তার করসপন্ডিং যে ম্যাট্রিক্সটা বেসিস ম্যাট্রিক্স বি, সেটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় বা ইউনিট ম্যাট্রিক্স হয়, তাই নয় কি? লক্ষ্য করে দেখ, A3 and A4 যেটা গতদিনের অঙ্কটায় করেছিলাম সেটা কি ছিল? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাতেই হবে। তোর মনে হতে রে বাবা আমার দরকার নেই x3 x4 কে বাদ দিয়ে x1 x2 কে নিয়ে আমি সলভ করব, ঠিক আছে, x1 x2 কে নিয়ে সলভ করে আমি নর্মাল পুরনো মেথডে করব, তাহলে সেটা সিমপ্লেক্স দাঁড়াবে না, সেটা ওই অ্যালজেব্রিক মেথডটা হয়ে যাবে, যেটা আমরা অলরেডি করেছি, বুঝেছিস? অ্যালজেব্রিক যে মেথডটা করেছি বেসিক ফিজিবল সলিউশন বার করা, সেই মেথডটা। সিমপ্লেক্স বার করতে গেলে তোকে এইভাবেই করতে হবে, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বার করতে হবে, ঠিক আছে? তো যেগুলো বেসিক ভেরিয়েবলস হবে তার করসপন্ডিং কলাম ভেক্টর গুলো বেসিক ভেক্টরস হবে, বেসিক ভেক্টরস গুলো মাস্ট ইউনিট ভেক্টরস হবে। আচ্ছা, মাস্ট ইউনিট ভেক্টরস হওয়া মানে দেয়ারফর দ্য করসপন্ডিং যে ম্যাট্রিক্সটা বি ইজ অ্যান ইউনিট ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? তো এই যে ম্যাট্রিক্সটা ইউনিট ম্যাট্রিক্সটা হতেই হবে, ঠিক আছে? তো ইউনিট ম্যাট্রিক্স বানাতে হবে। তারপর এই যে সিস্টেমটা এখানে আপাতত কনভার্ট হয়েছে সেটার করসপন্ডিং কোনো ইউনিট ম্যাট্রিক্স কনভার্ট হয়নি, ঠিক আছে? তাহলে এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সে কোনো রকম মানে এখানে তো 4c2 অনেকগুলো উপায়ে সলিউশন পাবো, কোনো ইউনিট ম্যাট্রিক্স ফর্ম করেনি, দেয়ারপর ইউনিট ম্যাট্রিক্স ফর্ম করার জন্য আবার দুটো ভেরিয়েবল অ্যাড করতে হবে। করছি পরের পেজে। হিয়ার দ্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স ME matrix does not contain a unit basis matrix, মানে কোন ইউনিট বেসিস ম্যাট্রিক্স কন্টেইন করে to form unit basis matrix ঠিক আছে? তো we add artificial variables x5 and x6 is one to each of the constraints. Thus, the given problem can be written as আর্টিফিশিয়াল অ্যাড করছি কি হবে, এটা হচ্ছে মিন অফ ম্যাক্স অফ z ড্যাশ ইকুয়াল টু -x1 -x2 প্লাস 0x3 প্লাস 0x4। প্রথমটা যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল যে 2x1 সাবজেক্ট টু 2x1 প্লাস x2 মাইনাস x3 প্লাস x5, দিস ইজ 4। আর হচ্ছে তারপরটা ছিল x1 প্লাস 7x2 মাইনাস x4 প্লাস x6,
দিস ইজ 7 কমা দিয়ে এক্স জেড গ্রেটার ইকাল টু 0 ফর জে ইকাল টু 0 সরি 1 2 থেকে 6 পর্যন্ত। ঠিক আছে, এই প্রবলেমে কনভার্ট হলো। এবার এই প্রবলেমে লক্ষ্য করে দেখ x5 এর কোফিশিয়েন্ট যেটা a5 সেটা 104 অ্যান্ড x6 এর যেটা কোফিশিয়েন্ট যেটা 01 ভেক্টর সেটা হচ্ছে 014। দেওয়ার ওই দুটো নিয়ে যদি আমি কনভার্ট করি আমার এই জিনিস হবে। এইবার দেখ অবজেক্টিভ ফাংশনেতে 4টে ভেরিয়েবল আছে, তাহলে আরও দুটো ভেরিয়েবল হবে মাইনাস mx5 মাইনাস mx6, এই দুটো অ্যাড হবে minus mx5 minus mx6, where m is a very large positive number. m is a very large positive number. বুঝেছিস? এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে m কোত্থেকে আসলো? লক্ষ্য করে দেখ আমি এখন এই প্রবলেমটা সলভ করতে বসেছি। আমাকে কি করতে হবে, জেড ড্যাশ যেটা ছিল সেটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এবার সলভ করতে গিয়ে লাস্টে গিয়ে ওই জেড জে মাইনাস সি জে গ্রেটার ইকাল টু 0 চলে আসলো, সে জায়গায় দেখা যাচ্ছে x5 এর মান আছে কিছু একটা 2 বা 3, x5 আছে আর তার x1 আছে। মানে লাস্টে যে টেবিলটা আমি পেলাম, লাস্ট টেবিলে যেখানে অল জেড জে মাইনাস সি জে ইজ পজিটিভ, সেখানে আমি গিয়ে দেখলাম সেখানে বেসিক ভেরিয়েবল হিসাবে প্রেজেন্ট আছে তোর হচ্ছে x1 অ্যান্ড x5। ধর x1 এর মান হচ্ছে 3 আর x5 এর মান হচ্ছে 2, কিছু একটা আছে। যদি এইভাবে প্রেজেন্ট থাকে তাহলে আমার কি হবে, ম্যাক্সিমাম ভ্যালু যখন বার করতে হবে ম্যাক্সিমাইজ জেড ড্যাশ, ধর x5 এর মান x1 এর মান বললাম 3, তাহলে -3 আর x5 এর মান 2, তাহলে -2m, তাহলে কত হবে -2m -3, হয় m ইজ ভেরি লার্জ পজিটিভ নাম্বার। তাহলে আমি যদি ভেরি লার্জ পজিটিভ নাম্বার হয়, জেডকে যদি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি সেটা কী হবে, ম্যাক্সিমাইজ তো হবে না, মিনিমাইজ, একদম লার্জ নেগেটিভ হয়ে যাবে। এম যদি ভেরি লার্জ পজিটিভ নাম্বার হয় তাহলে -2m -3 এটা হচ্ছে কি লার্জ নেগেটিভ নাম্বার হয়ে যাবে। কিন্তু আমি ম্যাক্সিমাইজ করতে চেয়েছিলাম, আমার হয়ে যাচ্ছে একটা লার্জ নেগেটিভ নাম্বার। তার মানে কি হচ্ছে, এই আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলো যদি থেকে যায় লাস্ট ফাইনাল টেবিলে তাহলে জেডটা ম্যাক্সিমাইজেশন হবে না। ঠিক আছে, দেখুন জেডটার মান ম্যাক্সিমাইজেশন হবে না। তার মানে কী করতে হবে, এই আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলো যদি থাকে বা থাকবে না, আমি বলছি যদি থাকে তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো না। ঠিক আছে, যদি থাকে তাহলে আমি ম্যাক্সিমাম ভ্যালু অফ জেডটা পাবো না। ঠিক আছে, অল আর্টিফিশিয়াল ভেরিয়েবল কী থাকতে হবে, 0 থাকতে হবে। যদি থাকে, থাকলেও অসুবিধা নেই, কিন্তু তার মান যদি এরকম থাকে, লাস্ট টেবিলে অল জেড জে মাইনাস সি জে পজিটিভ, x1 এর মান 3, x5 এর মান হচ্ছে 0, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে ইফ x5 ইকাল টু 0 দেন ওই m এর কোনো এফেক্ট থাকে না। m ইজ এ ভেরি লার্জ একটা পজিটিভ নাম্বার, তার জন্য কোনো এফেক্ট থাকে না। আলটিমেটলি ওই x1 এর মানের উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাইজ জেড ড্যাশ আসবে, এবং সেটা একটা নির্দিষ্ট মান। ওই যে ভেরি লার্জ পজিটিভ নাম্বার বলছি, এটা ভেরি লার্জ তুই একরকম ধরলি আমি একরকম ধরলাম, তাহলে ডিফারেন্ট ভ্যালু আসবে, ওই ব্যাপারটাও থাকে না। মানে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল এইগুলোকে বলা হয়, যেগুলো অ্যাড করলাম সেগুলোকে নতুন করে সেটাকে বলে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল। এবার আর্টিফিশিয়াল মানে কাল্পনিক বাংলায় যদি বলি, ঠিক আছে। তো তার মানে আমি এটা কনসিডার করেছি এই ধরনের দুটো ভেরিয়েবল আছে, অ্যাকচুয়ালি নেই। ঠিক আছে, কারণ হচ্ছে আমার এখানে ইকুয়ালিটি করার জন্যে x3 অ্যান্ড x4 বিয়োগ করলে ইকুয়ালিটি হয়ে যায়, কারণ আমার গ্রেটার ইকুয়াল টু ছিল তো। কিন্তু এই দুটো যে অ্যাড করলাম, তাহলে এই যে অ্যাড করেছি এটা অ্যাড করা যায় না, তবুও করেছি। তার মানে কি আমি এটা আর্টিফিশিয়াল একটা কনসেপ্ট ধরে নিয়েছি। মানে এটা মানে কী জন্যে করেছি, আর্টিফিশিয়ালি আমি ধরে নিয়েছি এই দুটো ভেরিয়েবল আছে কিন্তু অ্যাকচুয়ালি নেই। বুঝেছিস তো, ধরে নিয়েছি আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা নেই। নেই একটা মানে কি, মানে আছে ধরে নিলাম কি কারণে, আমি প্রবলেমটাকে নর্মালি যেভাবে সলভ করি স্ল্যাক অ্যান্ড সারপ্লাস রেখে বাকিগুলো 0 পুট করে, সেইভাবে আমার ফিজিবল সলিউশন আসছিল না। এটা করেছি শুধুমাত্র ফিজিবল সলিউশন আনার জন্যে। আমি করবো কি, এই এখন x1 x2 x3 x4 সব 0 পুট করে দেবো, তাহলে x5 ইকাল টু 4 x6 ইকাল টু 7, এই সলিউশনটা পাবো হুইচ ইজ ফিজিবল। আমি আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল ইনিশিয়ালি আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল অ্যাড করেছি কারণ ইনিশিয়াল সলিউশনটাকে আমার বেসিক অ্যান্ড ফিজিবল আনার জন্য। বুঝেছিস, আর কোনো কারণ নেই। কারণ এখানে কোনো কিছু অ্যাড করতে হয় না, কারণ আছে অলরেডি আমার ইকুয়াল টু আছে। কিছু যদি অ্যাড করি এবং তার যদি কোনো পজিটিভ ভ্যালু থেকে যায় তাহলে তো সেটা বেশি হয়ে যাবে লেফট হ্যান্ড সাইডটা। তার মানে কি পজিটিভ ভ্যালু থাকতে পারে না,
নেগেটিভও হতে পারে না, কারণ নেগেটিভ হলে কমে যাবে, পজিটিভ হলে বেড়ে যাবে। তার মানে এই দুটো যে ভেরিয়েবল অ্যাড করেছি তার মান আলটিমেটলি জিরো হবে লাস্টে গিয়ে, বুঝেছিস তো? লাস্টে গিয়ে জিরো হবে। দেওয়ার পর এই জন্যই বলা হয় যে এই আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলো যদি ফাইনাল সলিউশনের মধ্যে থাকে তাদের মান যেন জিরো থাকে, তাহলে সলিউশনটা এক্সিস্ট করবে। যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলোর মান যদি থাকে কিন্তু হচ্ছে মানে একটা পজিটিভ ভ্যালু থাকে ফাইনাল টেবিলে, তাহলে কিন্তু এর কোনো ফাইনাইট তোর হচ্ছে অপটিমাল ভ্যালু এক্সিস্ট করবে না। বোঝা যাচ্ছে ব্যাপারটা এরকম? পরে আসছি কখন এক্সিস্ট করবে কখন করবে না। তাহলে এই আর্টিফিশিয়াল মানেই তো বুঝিস, মানে যেটা আমার হওয়া উচিত ছিল না এই জিনিসটা, মানে মানে করাই উচিত ছিল না, কোনো প্লাস বা মাইনাস কিচ্ছু করা উচিত না, কারণ অলরেডি আমার ইকুয়াল টু ছিল। আমি আর্টিফিশিয়ালি ধরে নিলাম কাল্পনিক, কাল্পনিক মানে কি আমি ভেবেছি আছে, ঠিক আছে তো, কিন্তু অ্যাকচুয়ালি নেই। তাহলে ভেবেছি আছে কিন্তু তার ভ্যালু যদি জিরো হয় তাহলে কি ঠিকই আছে, মানে জিরো মানে ধর ইফ এক্স ফাইভ ইকাল টু যেটা এক্স ফাইভ সিক্স ইকাল টু জিরো, তাহলে জিরো যে কোনো জায়গায় অ্যাড করা যায়, তাতে তো আমার ইকুয়ালিটি কোনো চেঞ্জ হয় না। বুঝেছিস কি বলতে চাইছি? মানে থাকলো বিটুইন তাদের উপস্থিতি অ্যাজ এ জিরো হিসাবে যদি থাকে, তাহলে আমার না অবজেক্টিভ ফাংশনে এফেক্ট পড়ে, না এই কনস্ট্যান্ট যে ইকুয়েশন কনভার্ট হয়েছিল এই স্ল্যাক সারপ্লাস অ্যাড করার পর তার উপর কোনো এফেক্ট পড়ে। বুঝেছিস কি বলতে চাইছি? তাহলে করলাম কি জন্যে, মানে তাহলে এই প্রবলেমটাতে আর্টিফিশিয়ালটা অ্যাড করলাম কি জন্যে? আর্টিফিশিয়াল অ্যাড করলাম শুধুমাত্র আমার হচ্ছে বল হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন আনার জন্য। বুঝেছিস? বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝে গেছি। হ্যাঁ ঠিক আছে। এইবার তাহলে আমার এত দূর পর্যন্ত যেই হয়ে গেছে, এবার তার মানে ওই আগের ফর্মে কনভার্ট হয়ে গেছে, এটাকে আমরা কি করবো এবার টেবিল করতে হবে, টেবিল করে সলভ করতে হবে, তাই নয় কি? তাহলে এবার লেখ, তাহলে এত দূর পর্যন্ত দেখা হয়ে গেছে। হোয়ার লিখে দে, হোয়ার এম ইজ এ ভেরি লার্জ, বললাম ওটা লিখেছিলি তখন, হোয়ার এম ইজ এ ভেরি লার্জ পজিটিভ নাম্বার, এম ইজ এ ভেরি লার্জ পজিটিভ নাম্বার। এইবার কি হচ্ছে বেসিক ফিজিবল সলিউশনটা কি হবে? আওয়ার স্ট্যাটিক বেসিক ফিজিবল সলিউশন ইজ, ওই জিনিসটা হবে ওই প্রথম চারটে জিরো, আওয়ার লেখ, আওয়ার বা ইনিশিয়াল বেসিক আওয়ার ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন ইজ, এটা হচ্ছে 0 0 0 0 এক্স ফাইভ ইকাল টু 4 7, এটা হচ্ছে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, ঠিক আছে? হোয়ার কি হচ্ছে এক্স ফাইভ অ্যান্ড এক্স সিক্স আর বেসিক ভেরিয়েবলস, হোয়ার এক্স ফাইভ অ্যান্ড এক্স সিক্স আর বেসিক variables, x5 and x6 are basic variables, and obviously the matrix b equal to a5 a6 যে ম্যাট্রিক্সটা হবে is an identity matrix, matrix which is non-singular, okay? Identity matrix which is non-singular, hence our starting simplex table and subsequent tables, hence our starting simplex table and the subsequent table will be as follows. বোঝা গেল? এটা হবে CJ, এটা -1 0 0 -m -m, ঠিক আছে?
এটা এখানে কি হবে মিনিমাম রেশিও। আচ্ছা এইখানে কি হয়ে যাবে, এখানে ছিল সিবি, তারপর এটা কাছে ছিল বি, এটা এক্স বি, এটা স্মল বি, এটা A1 A2 A3 A4 A5 A6, ঠিক আছে। এবার দেখ বেসিকে কে কে এসছে, বেসিক ভেরিয়েবল হিসাবে প্রথমে x5 অ্যান্ড x6 বেসিক ভেক্টর হিসাবে কে আছে A5 অ্যান্ড A6, ভ্যালুগুলো কত আছে -m অ্যান্ড -m, তাই না? আচ্ছা বি এর মান কত আছে 4 অ্যান্ড 7, বাকি কলাম ভেক্টরগুলো অ্যাজ ইউজুয়াল যেটা আছে বসিয়ে দে 2 1, ঠিক আছে, -1 0, ঠিক আছে, 2 1 -1 0 1 0, এটা এবার হচ্ছে 7 এর পরে হচ্ছে কত আছে 1 7 0 -1 0 1। এই টেবিল নিশ্চয়ই বোঝা গেছে, আমি আর বলতে পারছি না, এমনিতেই প্রচুর সময় চলে গেছে। টেবিলটা বোঝা গেছে তো? হ্যালো, হ্যাঁ এই টেবিলটা তোরা অলরেডি করে ফেলেছিস, আমার বেশি সময় লাগলো, তোদের অনেক আগে হয়ে যাওয়া উচিত। হ্যাঁ তাহলে এইটা ব্যাপার। তাহলে এইবার কি করতে হবে, একই কাজ এখানে জেড জে মাইনাস সিজে ক্যালকুলেশন, ফার্স্ট কাজ যেটা, ঠিক আছে তো। এর পরের যে পার্টটা অ্যাজ ইউজুয়াল মানে আমরা যেভাবে করেছি, মানে এর আগের দিন যে প্রবলেমটা যেভাবে ডেসক্রাইব করা আছে, ঠিক আছে তো। যদি ভুলে গিয়ে থাকিস ভিডিও দেওয়া আছে দেখে নিবি, ঠিক আছে, কীভাবে করেছিলাম সেম ক্যালকুলেশন, ওই এক্সপ্লেনেশন আমি যাচ্ছি না। হ্যাঁ বোঝা গেল, আমি ওর মধ্যে যাচ্ছি না, আমি পর জেড জে মাইনাস সিজে কী ক্যালকুলেট করা হয় সেটা কী করেছিলাম, এইটা গুণ এইটার জন্যে দেখা যাবে, এইটা গুণ এইটা মাইনাস এটা গুণ এটা, তাহলে -7m -4m, -7m -4m মানে কত হয় -11m, তাই না? -11m হবে এটা। এখানে কত আসবে, এটা -1m -2m, তাহলে -3m -1, তাহলে এটা হবে -3m +1 -1, এখানে কত হবে -8m, এটা হচ্ছে +1, এটা কত আসবে, এটা দেখ চলে আসছে মাইনাস, এটা m শুধু, এটাও চলে আসবে শুধু m, এটা চলে আসবে 0, এটা চলে আসবে 0। লক্ষ্য করে দেখ দুটো নেগেটিভ এসছে, এইটা বাদ দিয়ে ভাববে যে এটা অবজেক্টিভ ফাংশনের ভ্যালু, এই দুটো নেগেটিভ আর মোস্ট নেগেটিভ কোন জায়গায়, এই জায়গায়, তাই না? এগুলো তাড়াতাড়ি বলছি কারণ গতদিন বলেছিলাম বলে, মোস্ট নেগেটিভ এই জায়গায়। তাহলে এই কলামটা মানে A2 উইল এন্টার ইন দ্য নিউ বেসিস, A2টা কোথায় করবে, নিউ বেসিসে এন্টার করবে। কাকে রিপ্লেস করার জন্য মিনিমাম রেশিও দেখতে হবে। মিনিমাম রেশিও করার সময় আমরা করবো কি, এই যে এই কম্পোনেন্টগুলোর মধ্যে যেগুলো পজিটিভ সেগুলো দিয়ে ভাগ করব। আমরা গতদিন লেখার সময় বলে দিয়েছিলাম যে এই বি বাই এটা করবো, কিন্তু বাট ইফ দিস ইজ -1 আমরা এটাকে ডিভাইডটা করবো না, তখন একটাই পাবো, এটা হচ্ছে 4/1 মিনিমাম রেশিও, দিস ইজ 4, আর এটা 7/7, দিস ইজ হচ্ছে 1, এটা 4 এটা 1, দেয়ারপর দিস ইজ মিনিমাম, দেয়ারপর দিস ইজ এ কি এলিমেন্ট, 7 is a key element, therefore we have to কি হবে মানে A6 বা A6 will leave the basis and A2 হচ্ছে এন্টার করবে, A6 লিভ করবে, A6 এন্টার করবে, A2 লিভ করবে, A2 এন্টার করবে, A6 লিভ করবে, A2 এন্টার করবে, A6 লিভ করে, তাহলে therefore 7টা 1 হবে। 7টা 1 করতে গেলে কী বানাতে হবে, তাহলে এইখানে আলটিমেটলি এখানে A2 আসবে, এখানে x2 আসবে, আর এখানে m এর করসপন্ডিং হয় A2 মান হচ্ছে -1 চলে আসবে, এটা চলে আসবে। আর এখানে 7টাকে 1 বানাতে গেলে এখানে 7 দিয়ে ভাগ করতে, এখানে 1 হবে, ফার্স্ট লিখতে হবে 1 হলে এটা হচ্ছে 1, এটা একে 1/7 হবে, এটা হচ্ছে 0 থাকবে, এটা -1/7 হবে, এটা হচ্ছে 0 থাকবে, এটা হচ্ছে 1/7 আসবে, এইটা তোর হয়ে যাবে সেকেন্ড টেবিলটা। এটা হলে ফার্স্ট টেবিলটা কী হবে, এখানে 1 এসছে, এখানে 0 বানাতে হবে, 0 বানালে সিম্পল বিয়োগ করে দিলে চলে আসে, এখানে অলরেডি 1 আছে, সিম্পল বিয়োগ করা মানে হচ্ছে এখানে হবে 3 চলে আসবে, ঠিক আছে। আর এখানে x5ই থেকে যাবে, x5, এটা A5, এটা হচ্ছে -m থেকে যাবে, তাড়াতাড়ি বলছি আমি এটা, ঠিক আছে। এটা যদি বিয়োগ হয়ে যায় তাহলে তোর কী হয়ে যাবে, 2 - 1/7, 2 - 1/7 কত আছে, 2 - 1/7 মানে হচ্ছে 13/7, তাই না, 13/7, ঠিক আছে তো। তারপর এটা 0, তাই তো, এটা 0, এখানে কত আসবে, এটা হচ্ছে -1 ছিল, -1ই আসবে। আচ্ছা এটা কত আসবে, এটা হচ্ছে 1-এর সাথে আসবে, তাই তো, 1/7 আসবে, এটা 1ই থাকবে, এটা -1-এর সাথে আসবে। তাহলে লক্ষ্য করে দেখ কে চলে গেল, আমার হচ্ছে A6 চলে গেল, আসলো কে, আসলো হচ্ছে A5, এই A2,
আমি যেটা বলছিলাম এই যে এখানে কে চলে গেল বলতে A6 চলে গিয়ে A2 আসলো। A6 এর করসপন্ডিং A6টা ছিল কি X6 এর করসপন্ডিং ভেক্টর, A6টা ছিল আর্টিফিশিয়াল ভেরিয়েবল। আচ্ছা কোনো আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি একবার বেসিক থেকে লিভ করে না, সেই করসপন্ডিং কলামটা যদি না ক্যালকুলেট করিস তাও হবে। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলোকে বিদেয়ী করা, পরিষ্কার করা। যদি একবার সে বেরিয়ে যায় তার ক্যালকুলেশন আমি করবোই না, এ বাদ। মানে এই কলামটা আমি এটা ব্ল্যাঙ্ক করে রেখে দিতে পারতাম, এখানে যে ক্যালকুলেশনটা করেছি এখানে আমি লিখতাম না, পুরো ফাঁকা রেখে দিতে পারতাম। ঠিক আছে, তো এটা আমি ফাঁকা রেখে দিতে পারতাম। আমি লিখেছি ঠিক আছে, লিখলেও অসুবিধা নেই, কিন্তু ওকে সারা জীবনে আমি আর এর ভেতরে আনবো না। একবার বেরিয়ে গেছে মানে ব্যাস ওর কাজ শেষ, ওকে আমি আনবো না। আমি ওকে শুধুমাত্র নিয়েছিলাম ইউনিট বেসিস ফর্ম করছিল না, ইউনিট বেসিস এই যে জায়গায় 1001 এই ইউনিট বেসিস করার জন্য, এখানে একটা ইউনিট ম্যাট্রিক্স করার জন্য। ঠিক আছে, সেই জন্য এনেছিলাম। যে বেরিয়ে যাবে না তাকে আর আনবোই না বেসিকের মধ্যে, মানে তাকে আর চেষ্টায় মানে করবোও না। ঠিক আছে, তো ব্যাপারটা এটা যেন মাথায় থাকে। তার জন্য আমি বলছি এই ক্যালকুলেশনটা, এই ছকের ক্যালকুলেশনটা যদি কেউ বাদ দিয়ে দিস মানে এই জায়গাটা, এটা যদি না করিস তাও কোনো সমস্যা নেই, এটা যদি না করিস কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটা পুরো বাদ। A6 চলে গেছে, A6 এর ক্যালকুলেশন করবো না। A5 যদি চলে যায় A5 এর ক্যালকুলেশন আর করবোই না। ঠিক আছে, তো ওইটা যে এই টেবিলটা ওইভাবে তৈরি হয়ে গেল। কীভাবে করেছিলাম এর আগের দিন নিশ্চয়ই মনে আছে, নইলে গত দিনের ভিডিওটা আরেকবার দেখবি কীভাবে করেছিলাম, কীভাবে যোগ বিয়োগ করেছিলাম। আবার জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট হবে, জেড জে মাইনাস সি যদি ক্যালকুলেট করিস লক্ষ্য করে দেখ এখানে চেঞ্জ হয়ে গেল, এটা হয়ে গেল -3m -1। তাহলে এইটা রাখ -3m -1 হবে, এটা -3m -1। লক্ষ্য করে দেখ আগে -11m ছিল, m ইজ ভেরি লার্জ, এটা ছিল -3m -1, তাহলে এটা একটু বাড়লো। আমি ম্যাক্সিমাইজ করছি তো এটা বাড়ছে, ক্রমশ বাড়বে। আচ্ছা এই ক্যালকুলেশনটা কত আসবে, পরের যে ক্যালকুলেশনটা কত আসছে রে, -13m + 6/7। -13m + 6/7, তাই তো? হ্যাঁ, তাহলে ভুলভাল বলে কি লাভ, -13 আমি তো দেখতেই পাচ্ছি 13m আসছে +6/7 এটা আসছে। এই ছকগুলো একটু বড় করবি, হ্যাঁ, এইটাই 0 চলে আসবে, এটাই কত আসছে, এটাই m আসছে, পরেরটাই কত আসছে -m + 1/7 আসছে মনে হয়, তাই না? এটা হ্যাঁ -m + 1/7। ঠিক আছে, এটাই চলে আসছে, এটাই কত, তারপর এটাই 0, তারপর এটা 0। আচ্ছা এইটা আমি করবোই না, যদি আমি বাদ দিয়ে দিই করবো না, আর বাদ না দিলে করবো, মানে ব্যাপারটা এরকম, যদি বাদ দিয়ে দিই আমরা করবো না, বাদ না দিলে তোর এটা আসছে কত কত আসছে +8m -1 না, 8m -1/7। এই জন্য বলছি এটা বাদ দিয়ে দিবি, এর দরকার নেই, বাদ। এই কলামটার ক্যালকুলেশনের মধ্যে ব্ল্যাঙ্ক করে দিবি, ব্ল্যাঙ্ক, পুরো ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তো তাহলে লক্ষ্য করে দেখ এখানে মোস্ট নেগেটিভ, আমরা এই যে প্লাস মাইনাসটা দেখে লাভ নেই, এম এর সঙ্গে বেশি কে গুণ আছে, দিস ইজ দ্য মোস্ট নেগেটিভ নাম্বার। তাহলে এটা হলে এইটা কী কলাম হবে, তাহলে A1 আসবে, কার জায়গায় আসবে, তার জন্য মিনিমাম রেশিও ক্যালকুলেট করতে হবে, 3/13/7 এটা করতে হবে, 3/13/7 মানে 21/13, আর এটা আসছে কত আসছে 1/1/7, দ্যাট ইজ 7। তাহলে মিনিমাম হচ্ছে এইটা, মিনিমাম এইটা মানে এইটা হচ্ছে আসবে, তাই তো? এখানে আসবে কে, এই জিনিসটা কি এলিমেন্ট, মানে একে 1 বানাতে হবে, এটাকে 1 বানাতে গেলে এটা কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে 21/13 চলে আসবে। লক্ষ্য করে দেখ 21/13, এটা 1, এটা 0, এটা মাইনাস কত -7/13, এখানে -7/13, এখানে কত, এটা হয়ে যাবে 1/13, তাই না? এই যে আর্টিফিশিয়াল বেরিয়ে গেছে তো আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম, ক্যালকুলেশনে গেলাম না, আর্টিফিশিয়াল বেরিয়ে গেলে আর ক্যালকুলেশনে যাব না। এটা চলে আসবে হচ্ছে স্যার ওটা 1/13 না, 1/13ই তো বললাম, লিখলাম 1/3, তাই তো? এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে a1, এটা a2, এটা -1, এটা -1। বাকি ক্যালকুলেশনগুলো অ্যাজ ইউজুয়াল হবে, এখানে 1 এসছে, এখানে 0 আসবে। ঠিক আছে, তো এইটা করার পরে যেটা আসলাম, এই ক্যালকুলেশন কীভাবে এসছে, আগের দিনের মতো একদমই। এটা জেড জে মাইনাস সি জে, আবার ক্যালকুলেশান, জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করলে এইখানে দেখবি -31/13, -31/13। লক্ষ্য করে দেখ প্রথমটা ছিল -11m, m ইজ ভেরি লার্জ, তাহলে দেখ কতটা নেগেটিভ ছিল। এখানে কত ছিল -3m, একটু বেড়েছিল, এখানে দেখ m নেই, অনেকটা বেড়ে গেছে, m ভেরি লার্জ নাম্বারটা নেগেটিভ নেই, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এটা চলে আসবে 6/13, এটা চলে আসবে হচ্ছে 1/13,
ব্যাস আমার প্রবলেম শেষ। বোঝা গেল? লাস্ট টেবিলে আমরা কি দেখতে পাচ্ছি, অল জেড জে মাইনাস সি জে পজিটিভ, তাই তো? অল জেড জে মাইনাস সি জে পজিটিভ, দেয়ারফর তুই হচ্ছে অপটিমালিটি কন্ডিশন রিচ করে গেছে। এইবার প্রশ্ন হচ্ছে এই যে এই টেবিল 1 টেবিল 2 টেবিল 3 কীভাবে করলাম সেটা তো গত দিনের লেখা আছে, আজকে নিশ্চয়ই আমি আবার লিখবো না। লিখবো ইন দ্য ফার্স্ট টেবিল কি লিখবো, কোনটা কোনটা নেগেটিভ ছিল, z1 মাইনাস c1 অ্যান্ড z2 মাইনাস c2 আর নেগেটিভ, hence the solution is not yet optimal, তাই তো? and the most negative obtained for কত, ফর জেড জে মাইনাস সি জেড জে ইকাল টু 2 এর জন্য, কারণ হচ্ছে 8m মাইনাস 8m প্লাস 1 ছিল, ফর জে ইকাল টু 2, hence সেকেন্ড কলাম ইজ দ্য কি কলাম, দ্যাট ইজ a2 উইল এন্টার ইন দ্য নিউ বেসিস। এবার কে লিভ করবে, এটা এন্টার করে গেল। এই যে মিনিমাম ওভার কী করবো, মিনিমাম ওভার সেকেন্ড যেহেতু, মিনিমাম ওভার আই এক্স বি আই বাই ওয়াই আই টু কমা দিয়ে ওয়াই আই টু গ্রেটার দ্যান 0। মনে করে দেখ যা লেখা ছিল এটা ক্যালকুলেট করবো, সেটা আমরা 1 পেলাম, 1 যেই পেলাম, হুইচ অকার্স ফর আই ইকাল টু 2, একদম সেম লেখা। হেন্স দ্য সেকেন্ড রো ইজ দ্য কি রো, দেয়ারপর কী হবে, a6 উইল লিভ দ্য নিউ বেসিস, এটা হবে। দেয়ারপর a6 ইজ দ্য আউটগোয়িং ভেক্টর অ্যান্ড হচ্ছে a5টা হয়ে যাবে ইনকামিং ভেক্টর, সরি কথা a2টা ইনকামিং ভেক্টর, a6 আউটগোয়িং ভেক্টর। অ্যান্ড দেন তারপরে কী করলাম, সেকেন্ড টেবিল অবটেন ফ্রম দ্য ফার্স্ট টেবিল বাই দ্য ফলোয়িং রো অপারেশনস, বলে দুটো রো অপারেশনস যেভাবে লিখেছিলাম সেটা কি লিখবো, সেকেন্ড টেবিলের সেকেন্ড রো অবটেন কীভাবে পাবো, ফার্স্ট টেবিলের ফার্স্ট রোকে 7 দিয়ে ভাগ করবো, সেকেন্ড রোকে। অ্যান্ড সেকেন্ড টেবিলের ফার্স্ট রোটা কী করে আসবে, সেটা ওই ফার্স্ট টেবিলের বিয়োগ করে দিলেই, ফার্স্ট টেবিলের ফার্স্ট রো মাইনাস সেকেন্ড টেবিলের সেকেন্ড রো বিয়োগ করে দিলে ওটা চলে আসবে। দেন আবার কী করবো, সিমিলারলি ওই জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করবো, জেড টেবিল সেকেন্ড টেবিলে জেড জে মাইনাস সি জে দুটো জায়গায় নেগেটিভ আসছে, একটা হচ্ছে কোন জায়গায়, একটা হচ্ছে ওই a2 বরাবর, মানে z1 মাইনাস c1 অ্যান্ড z3 মাইনাস z4 মাইনাস c4, হ্যাঁ z4 মাইনাস c4 অ্যান্ড z1 মাইনাস c1 দুটো নেগেটিভ, বাট মোস্ট নেগেটিভ আকার করছে কোন জায়গায়, z1 মাইনাস c1 এ, তাই তো? z1 মাইনাস c1 এ, কারণ মাইনাস 13m আছে, নিচে 7, দুটোতে মাইনাস m আছে, তাহলে দেয়ারফর ওটা আকার করছে, দেয়ারফর a2টা a1টা হচ্ছে এন্টার করবে, চলে যাবে কে, তার জন্য আবার মিনিমাম রেশিও ক্যালকুলেট করলাম, মিনিমাম রেশিও কোন রো বরাবর আসবে, ফার্স্ট রো বরাবর, দ্যাট ইজ a5 চলে যাবে, a2 আসবে, বোঝা গেল? দেন সিমিলার ক্যালকুলেশন চলতে থাকবে, দেন ইন দ্য ফাইনাল টেবিল উই সি দ্যাট, আমি দেখতে পাচ্ছি ওই জিনিসটা, তাহলে এখানে লাস্ট টেবিলের কথা লেখ, ঠিক আছে? এই লেখাগুলো আগের মতোই লিখবি, ইন দ্য ফাইনাল টেবিল উই সি দ্যাট অল জেড জে মাইনাস সি ইজ পজিটিভ, এটা লিখে রাখ। ফাইনাল টেবিলে আনসারটা কীভাবে হবে, লাইক ইন দ্য ফাইনাল টেবিল, ওইগুলো যা লেখার লিখবি, ইন দ্য ফাইনাল টেবিল উই সি দ্যাট অল জেড জে মাইনাস সি জে greater equal to 0 for j for all j equal to 1 2 6 সবার জন্য পজিটিভ, ঠিক আছে তো? অ্যান্ড সবার জন্য পজিটিভ, অ্যান্ড নো আর্টিফিশিয়াল ভেরিয়েবল, মানে আর্টিফিশিয়াল ভেক্টরস বা ভেক্টরস প্রেজেন্ট ইন দ্য বেসিসে আর্টিফিশিয়াল ভেক্টর নেই মানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল নেই, প্রেজেন্ট ইন দ্য ফাইনাল বেসিস, ফাইনাল মানে লাস্ট টেবিলে যে বেসিসটা পাওয়া গেছে সেটা তো কী পেয়েছি, a1 অ্যান্ড a2 দিয়ে পেয়েছি ফাইনাল বেসিস, ঠিক আছে? দেয়ারপর দ্য optimality condition is reached, optimality রিচ করে গেছে, হ্যাঁ? তাহলে অপটিমাল বেসিক ফিজিবল সলিউশন আর ম্যাক্সিমাম ভ্যালুটা কী হবে, দেয়ারপর অপটিমাল ভ্যালু, দেয়ারপর দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ z dash is মাইনাস কত, -31 is -31/13 for -31/13 for x1 equal to 21/13
কমা এক্স টু ইকাল টু 10/13। তাহলে কি এটা জেড ড্যাশের ম্যাক্সিমাম ভ্যালু পেলাম। জেড ড্যাশের ম্যাক্সিমাম ভ্যালু পেলে তো হবে না, আমার কার ম্যাক্সিমাম ভ্যালু, আমার তো মিন জেড ছিল, দেওয়ার পর এখান থেকে বার করে না, দেওয়ার পর মিন জেড, মিন জেড সমান হচ্ছে মাইনাস ম্যাক্স মাইনাস জেড দিস ইকাল টু মাইনাস ম্যাক্স জেড ড্যাশ, মাইনাস জেড মানে তাহলে মাইনাস ম্যাক্স জেড ড্যাশ মানে মাইনাস অফ -31/13, কারণ ম্যাক্স মাইনাস জেড ড্যাশ মানে এটা, দিস ইকাল টু 31/13। ঠিক আছে, তো 31/13 এটা ফর x1 ইকাল টু 21/13 কমা x2 ইকাল টু 10/13। এই জিনিসটা আমার পাওয়া গেল। এই বুঝেছিস, মানে আলটিমেটলি ওই যেটা বেরোলো সেটা আনসার হবে না, আলটিমেটলি তো আমার প্রবলেমটা যেটা ছিল ম্যাক্সিমাইজেশন প্রবলেম, সেটার থেকে তো আনসার করতে হবে। তো সেটার থেকে আনসার করার জন্যে মানে ম্যাক্সিমাইজ ভ্যালুটা বার করতে হবে। কী হলো, কিছুই না, যেটা মিনিমাম ভ্যালু যেটা বেরোলো তাকে মাইনাস দিয়ে গুণ করে দিলেই, সরি ম্যাক্সিমাম ভ্যালু যেটা বেরোলো সেটাকে মাইনাস দিয়ে গুণ করে দিলেই মিনিমাম ভ্যালু তুই পেয়ে যাবি। এই বুঝেছিস ব্যাপারটা কী করলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো সেরকম কোনো সমস্যা নেই, লেখাগুলো সেম, শুধু ওই কায়দাটা ওটাই, মানে হচ্ছে এটাকে ম্যাক্সিমাইজেশন করে সলভ করা হয়। আচ্ছা, এই মেথডটার একটা নাম আছে বুঝলি, এই মেথডটা যেটা আমরা করলাম এটার নাম হচ্ছে বিগ্যাম মেথড বলে। এর আগের দিন একটা নর্মাল সিনট্যাক্স মেথড শিখেছিলাম বা করেছিলাম, আজকে যেটা করলাম সেটা হচ্ছে বিগ্যাম মেথড। আচ্ছা, এরপরে কতগুলো কেসে আসি, মানে মানে কখন সলিউশন থাকবে। যেমন এখানে সলিউশনটা পেলাম, এই প্রবলেমটা যেটা আমরা করলাম সেটা কি পেলাম, সলিউশন পেলাম, দেখতে পেলি তো প্রবলেমটা, সলিউশনটা একটা হলো, কিন্তু আমার সলিউশন, হ্যাঁ বল। -31/13 ওটা স্যার নেগেটিভ স্যার, হ্যাঁ বলছেন জেড মাইনাস সি যে আর পজিটিভ। হ্যাঁ, ওটা জেড যে মানে সি যে ওইগুলো নয়, ওটা তো অবজেক্টিভ ফাংশনের ভ্যালু, কতদিন ওটা ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন, আমি ওটাকে বাদ দিয়ে বলেছিলাম জেড। হ্যাঁ, A1 থেকে বাকিটা জেড যে মাইনাস, বাট জে ইকাল টু 1, ওটা জে ইকাল টু কত টু বল, ওটা জে ইকাল টু 1 থেকে, তো জেড যে মাইনাস সি যে ক্যালকুলেশনটা হচ্ছে A1 থেকে, বাকিটা অবজেক্টিভ ফাংশনের ভ্যালু। দেখবি অনেক শূন্য ওই ক্ষেত্রে অনেক জায়গায় দেখবি ওইগুলো ক্যালকুলেট করে না, তুই যদি লক্ষ্য করিস বইয়ের অঙ্কগুলো দেখবি হচ্ছে জেড যে মাইনাস সি যে ক্যালকুলেশনের সময় ওইখানে যে হচ্ছে অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট হচ্ছে ওটা করা নেই, ওটা না করতেও পারিস, আমি ক্যালকুলেট, হ্যাঁ বইটা দেখ, বইটা দেখলেই বুঝতে পারবি, দেখি জেড যে মাইনাস সি জের ভ্যালুতে বি কম্পোনেন্ট বরাবর কোনো কাজ, A1 A2 A3 A4 A5 যতগুলো থাকবে ওইগুলো বরাবর হচ্ছে জেড যে মাইনাস সি। ঠিক আছে, আচ্ছা ব্যাপারটা এখানে দেখ, আমরা গ্রাফিক্যালি প্রবলেম সলভ করার সময় আমরা দেখেছিলাম কখনো আনবাউন্ডেড সলিউশন আসে, কখনো নো ফিজিবল সলিউশন আসে, তাই না, সেগুলো আমরা হচ্ছে বলিনি, তাই তো, সেইগুলো আমরা এবার বলছি। ব্যাপারটা হচ্ছে যদি এইরকম কখনো ঘটনা ঘটে, এই জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করতে গিয়ে দেখছি জেড জে মাইনাস সি জে নেগেটিভ এসছে কোনো কলাম, ঠিক আছে, জেড জে মাইনাস সি জে নেগেটিভ, এন্ড তার করসপন্ডিং মিনিমাম রেশিও বার করার নিয়ম কি দেখলি, মিনিমাম রেশিও বার করার নিয়ম তোরা দেখলি, তোর হচ্ছে মিনিমাম রেশিও বার করার যে নিয়মটা সেটা কি দেখলি, ওই আমরা ভাগ করব বি কলামকে ওই করসপন্ডিং নেগেটিভ কলামটা দিয়ে, যে কলামে মোস্ট নেগেটিভ এসছে সেটা দিয়ে ভাগ করব, কিন্তু সেগুলো সব পজিটিভ হতে হবে, বুঝে গেল। আগে দেখ, আগের অঙ্কটাই যাই, আমরা যে এখানে মিনিমাম রেশিও ক্যালকুলেট করলাম, এই যে এখানে ক্যালকুলেট করেছি, এখানে ক্যালকুলেট করেছি, এখানে কি করেছি, এই যে 4/1 করেছি আর হচ্ছে 7/7 করেছি, তাই নাকি, এই দুটো করেছি না, 4/1 অ্যান্ড 7/7 করেছি, তাহলে 4/1 অ্যান্ড 7/7 করলে এই যে এই দুটো করেছি তো, 4/1, এইটা 4 এটা 7 ছিল, 4/1 অ্যান্ড 7/7 আমি করে এইটা পেয়েছি, কিন্তু ধর আমি বলছি এখানে -1 এসছে, কারণ অঙ্কটা এখানে গিভেন ছিল 2x1 - x2 ছিল, তাহলে এখানে তো মাইনাস থাকতো, বুঝে দেখ A2 যে করসপন্ডিং এখানে মাইনাস থাকতো, তো তাহলে মাইনাস থাকলে না এই রেশিওটা করতামই না, তখন এখানে ব্ল্যাঙ্ক করে দিতাম, মানে এই ক্যালকুলেট ইফ দিস ইজ -1 তাহলে এটা মাইনাস থাক, এটা এই রেশিওটা না তখন ক্যালকুলেটই করতাম না, এটা ব্ল্যাঙ্ক থাকতো, এরকম একটা দাগ দিয়ে দিতাম বা ব্ল্যাঙ্ক রেখে দিতাম, অনেক সময় একটা ড্যাশ দিয়ে দেওয়া হয় অথবা ব্ল্যাঙ্ক দেওয়া হয়, তখন কি হতো শুধু একটাই পেতাম, তাহলে এবং হচ্ছে সেক্ষেত্রে এটাই মিনিমাম, দুটোর নেই এটাই মিনিমাম, তাহলে এই যেত, বোঝা গেছে, হয়ে গেল। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়, যদি আমার এখানে ধর এরকম অঙ্কটা এটা থাকতো 2x1 - x2 আর এটা হচ্ছে x1 - 7x2, বুঝেছিস, অঙ্কটা যদি থাকতো
2x1 মাইনাস x2, এটা ধর হচ্ছে এটা ছিল গেটার ইকাল টু 4, আর একটা ছিল হচ্ছে x1 মাইনাস 7x2, দিস গেটার ইকাল টু ধর হচ্ছে 7, এটা যদি থাকতো তাহলে তো এই 7 এলিমেন্টটাও অলসো নেগেটিভ হয়ে যেত, 7 এলিমেন্টটাও কী হয়ে যেত, নেগেটিভ হয়ে যেত না? তাহলে 7 এলিমেন্ট নেগেটিভ হলে আমরা মিনিমাম রেশিও ক্যালকুলেটের সময় আমি বলছিলাম যে হচ্ছে আমরা কি করব, এই বি কলামকে এই কলামটা দিয়ে ভাগ করবো প্রোভাইডেড দ্য কন্ডিশন এগুলো হচ্ছে পজিটিভ, বা এখানে জিরো যদি চলে থাকতো, এখানে যদি কিছু না থাকতো, এটা যে জিরো থাকতো আর কিছু থাকতো না, ঠিক আছে? তো ইন দ্যাট কেস আমরা ভাগটা করতে পারতাম, এখানে হচ্ছে 7/0 চলে আসতো, তাহলে ইন দ্যাট কেস আমার ভাগটা হবে না। আচ্ছা, ভাগটা না হওয়া মানে আমার হচ্ছে আনবাউন্ডেড সলিউশন থাকবে, এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আনবাউন্ডেড সলিউশন থাকে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, এক্ষেত্রে ব্যাপারটা এরকম নয় যে এই দুটো পজিটিভ আছে বাট এই দুটো বোথ নেগেটিভ। ধর ইকুয়েশনটা ছিল 2x1 মাইনাস 2x1 প্লাস হচ্ছে x2 দিস গেটার ইকাল টু 4, আর হচ্ছে মাইনাস x1 প্লাস 7x2 দিস গেটার ইকাল টু কত, দিস গেটার ইকাল টু আমি বলছি কত, এটা 7। এই অঙ্কটা থাকলে তখন এখানে দুটোই কোনো নেগেটিভ থাকতো না, আমার এইখানে 2 আর 1টা নেগেটিভ থাকতো, বুঝে দেখ, আর এখানেও নেগেটিভ এসছে। এবার যদি আমি এখানে মিনিমাম রেশিও ক্যালকুলেট করতাম আমার হতো, এ দুটোও ক্যালকুলেশনটা হতো, বুঝেছিস তো? কিন্তু ইন দ্যাট কেস দেয়ার ইজ আনবাউন্ডেড সলিউশন, মানে কোনো বাউন্ডেড সলিউশন নেই। মানে এখানে আমি যেটা বলতে চাইছি, এই জেড জে মাইনাস সি জে এটা নেগেটিভ এসছে, লেস দ্যান 0 এসছে, মানে আমরা করছি কি মোস্ট নেগেটিভে মিনিমাম রেশিও ক্যালকুলেট করছি, আমার সেটা দেখার দরকার নেই। জেড জে মাইনাস সি জে যে জায়গায় নেগেটিভ এসছে তার করসপন্ডিং কলামে যদি সব এলিমেন্টগুলো নেগেটিভ থাকে দেন দেয়ার ইজ আনবাউন্ডেড সলিউশন, মানে ম্যাক্সিমাম মানে মোস্ট নেগেটিভের জায়গায়ও ধরার দরকার নেই। কী বললাম বুঝেছিস? মানে ব্যাপারটা ধর ফর এক্সাম্পল আমি বলছি এই দুটো এসছে অঙ্কটা করতে গিয়ে, এই Z1 মাইনাস C1 দিস ইজ মাইনাস 3m প্লাস 1 এখানে এসছে আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড Z2 মাইনাস C2 দিস ইজ মাইনাস 8m হচ্ছে প্লাস 1 এসছে, সেটা দেখতে পাচ্ছিস তো? এবার তার আমি বলছি অঙ্কটা এরকম চলে এসছে, এটা 1 এটা 7 আছে, এখানে -2 এখানে -1, তাহলে আমার মোস্ট নেগেটিভ এটা হলে আমরা কি করব, কমন রেশিও মানে মিনিমাম রেশিওটা বার করতে পারতাম। কিন্তু আমি বলছি অত দেখার দরকার নেই, ইফ Z1 মানে এই Z1 মাইনাস C1 Z2 মাইনাস C2 ZJ মাইনাস CJ যেসব জায়গাগুলোতে নেগেটিভ এসছে সে সবগুলো যদি পজিটিভ চলে আসে অপটিমাল, যদি যেসব জায়গাগুলোতে নেগেটিভ এসছে সেই সব জায়গাগুলোর মধ্যে কোনো একটা পার্টিকুলার কলাম বরাবর সব কম্পোনেন্টগুলো মানে ওয়াই ওই যেটা করছিলাম যে ওয়াই হচ্ছে আই যে জিনিসগুলো করছিলাম এই সব কম্পোনেন্টগুলো যদি নেগেটিভ চলে আসে তাহলে আমরা বলবো আনবাউন্ডেড সলিউশন থাকবে, কোনো বাউন্ডেড সলিউশন থাকবে না। মোস্ট নেগেটিভ দেখার দরকার নেই, যার ফর এক্সাম্পল আমি এটা নিয়েছি, এটা -2 এখানে -1, প্রবলেমটা যদি এটা থাকতো ইন দ্যাট কেস এই টেবিলটা করা যেত, কিন্তু পরের টেবিলে গিয়ে সমস্যা চলে আসতো, কারণ মিনিমাম রেশিও আসতো না, কেউ কাউকে রিপ্লেস করতে পারতো না। বুঝেছিস কি বলতে চাইছি? আনবাউন্ডেড সলিউশন কখন থাকবে, একটা প্রবলেমের আনবাউন্ডেড সলিউশন কখন থাকবে বুঝেছিস? হ্যাঁ কি লিখতে হবে এইটাই, ধর প্রবলেমটা এরকম ছিল, মানে ধর ফার্স্ট টেবিলেই এরকম, এত দূর করলি এই ফার্স্ট টেবিলটা করলি, ঠিক আছে তো, তারপরে করবো না, ফার্স্ট টেবিলটা করার পর থার্ড টেবিল সেকেন্ড টেবিলে যাবোই, সেকেন্ড টেবিল থার্ড টেবিলে যাবোই না। কারণটা কি, আমি এখানে বলবো কি হেয়ার Z1 মাইনাস C1 অ্যান্ড Z2 মাইনাস C2 নেগেটিভ, ঠিক আছে তো, Z1 মাইনাস C1 অ্যান্ড Z2 মাইনাস C2 নেগেটিভ, অ্যান্ড কি লিখবো, অ্যান্ড এখানে দেখবো হচ্ছে এই জিনিসগুলো এই Z1 এখানে দেখ যদি এই অঙ্কটা থাকতো Z1 মাইনাস C1 ইজ নেগেটিভ, অ্যান্ড কি লিখবো, এটা লিখবো yi1 also negative, ঠিক আছে তো, Z1 here Z1 minus C1 is negative with yi1 less than equal to 0, জাস্ট এটা লিখতে হবে ফর i equal to 1 and 2, এখানে যেহেতু দুটো আছে দুটো এন্ট্রি, মানে i এর মান 1 হলে y11, i এর মান 2 হলে, তাহলে এখানে কি লিখতে হবে, মানে এই প্রবলেমটার জন্য নয়, যে প্রবলেমটার এই কেসটা আসবে সেটা ফার্স্ট টেবিলে আসতে পারে, সেটা সেকেন্ড টেবিলেও আসতে পারে, এমন নয় প্রথম টেবিলেই সব এই প্রবলেম, হয়তো প্রথম টেবিলটা হয়ে গেল
প্রথম টেবিলে এরকম কিছু পেলি না, সবাই নেগেটিভ, মানে ধর এখানে 2টা নেগেটিভ আছে বাট 1টা পজিটিভ আছে, ঠিক আছে, তাহলে কিন্তু আবার ফার্স্ট টেবিল হয়ে যাবে, সবগুলো নেগেটিভ থাকতে হবে। তার মানে এখানে কি করতে হবে, এখানে কি করতে হবে তোর, এটা করতে হবে যে হচ্ছে সিন্স ওয়াই আই, এটা লিখবে হচ্ছে সিন্স z1 মাইনাস c1 ইজ নেগেটিভ অ্যান্ড z1 মাইনাস, since z1 minus c1 is negative and yi1 is less than 0 for I equal to 1 and 2, therefore the given problem has no finite optimal solution, ঠিক আছে তো, কোনো ফাইনাইট অপটিমাল সলিউশন নেই, therefore the given problem have an unbounded solution। বোঝা গেল, এটা লিখতে হবে। এবার যদি এটা ফার্স্ট কলামে না এসে A1 না এসে যদি আমার A3-তে আসতো, হতেই পারতো এইখানে এসছে, এখানে বা কোনো একটা জায়গায় এসছে, ধরো A2-তে এসছে, এখানে বোথ নেগেটিভ, তখন আমি বলতাম Z2 মাইনাস C2 নেগেটিভ উইথ কি বলতাম, উইথ yi2 লেস দ্যান 0 ফর I ইকাল টু 1, 2। এটা দুটো রো আছে বলে 1, 2 বলছি, 3টে রো থাকতো 1, 2, 3 বলতাম I ইকাল টু, তারপর একই কথা নিশ্চয়ই লিখে নিতে পারবি। শুনেছিস তো কি বলেছি, উইথ yi2 বা যেখানে যেটা থাকে yi2 নেগেটিভ দেয়ারফর, ঠিক আছে তো, বুঝেছিস? এটা এমন নয় প্রথম টেবিলেই এসে যাবে, তাহলে খুব ভালো করতে হবে না, ঠিক আছে, প্রথম টেবিলে আসবে না, ধর দুটো আছে থার্ড টেবিলে গেল, সবই ক্যালকুলেশন করলে এমন অঙ্ক দিয়েছে প্রথম টেবিলেও আসলো না, দ্বিতীয় টেবিলে আসলো না, থার্ড টেবিলে গিয়ে এরকম কন্ডিশন ঘটে গেছে, হতেই পারে, তাহলে তখন থার্ড টেবিলে গিয়ে তোকে বলতে হবে আনবাউন্ডেড সলিউশন। বুঝেছিস ব্যাপারটা, বোঝা গেছে? আচ্ছা, এটা আনবাউন্ডেড সলিউশনের কেস হলো। নো ফিজিবল সলিউশন, কখন নো ফিজিবল সলিউশন আসবে? নো ফিজিবল সলিউশন তখন আসবে যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবলগুলো প্রেজেন্ট থাকে, মানে এই ঘটনা ঘটে গেছে, নো ফিজিবল, এটাই এর সলিউশন। নো ফিজিবল সলিউশন মানে হচ্ছে এই ঘটনা ঘটে যাবে, এই জেড মাইনাস সিজে অল পজিটিভ হয়ে গেছে, মানে অপটিমাল কন্ডিশন রিচ করে গেছে, মানে কোনো না কোনো জায়গায় অপটিমাল সলিউশন রিচ করে গেছে, বুঝে গেছে? এই টেবিলের ক্যালকুলেশন দুটো করছি না, তার কারণ হচ্ছে এখান থেকে বেরিয়ে গেছে বলে। ধর অপটিমাল কন্ডিশন রিচ করে গেছে, ধর এই সেকেন্ড টেবিলেই দেখা যাচ্ছে অপটিমাল কন্ডিশন রিচ করে গেছে, অপটিমাল কন্ডিশন রিচ করে গেছে মানে এটা পজিটিভ চলে এসছে, এটাও পজিটিভ চলে এসছে, বুঝলি তো, এই দুটো পজিটিভ চলে এসেছিলো। ধর ফর এক্সাম্পল, আমি এটার ক্ষেত্রে আসবে না, আমি বলছি অল জেড মাইনাস সি জে পজিটিভ উইথ দিস, মানে ধর এটা পজিটিভ এসছে, এটা প্লাস 39, ফর এক্সাম্পল, এটা ধরবি না একবার, এটা প্লাস আছে, ধর এইরকম আছে প্লাস 13m প্লাস 6/7 সব পজিটিভ, এরকম চলে এসছে, বুঝেছিস? তার সেকেন্ড টেবিলটাই অল জেড, মানে এখানে যদি প্লাস দিস এখানে প্লাস দিস, তাহলে অল পজিটিভ চলে আসবে, বোঝা গেল? পজিটিভ চলে আসবে তোর কি আসবে, পজিটিভ চলে আসে, তারপর সেকেন্ড টেবিলে অপটিমালিটি কন্ডিশন রিচ করে গেছে। বাট উই সি দ্যাট ইন দ্য সেকেন্ড টেবিল দ্য আর্টিফিশিয়াল ভেরিয়েবল x5 প্রেজেন্ট, x5 প্রেজেন্ট আছে এবং ভ্যালু অফ দ্য আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইজ 3, শুধু প্রেজেন্ট শুধু নেই, তার মান আছে পজিটিভ একটা। যদি এটা প্রেজেন্ট থাকে বাট ভ্যালু 0, আমার কোনো সমস্যা ছিল না, প্রেজেন্ট থাক বাট ভ্যালু 0, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে হচ্ছে ফিজিবল সলিউশন থাকবে। প্রেজেন্ট আছে উইথ পজিটিভ ভ্যালু, মানে গ্রেটার দ্যান 0 ভ্যালু নিয়ে, বুঝতে পারছিস কি বললাম? প্রেজেন্ট আছে উইথ, মানে ধর এই কন্ডিশনটা ঘটে গেছে, এটা প্লাস এটা প্লাস, ইন দ্যাট কেস কী হবে, দ্য আর্টিফিশিয়াল ভেরিয়েবল প্রেজেন্ট ইন দ্য ফাইনাল টেবিল হলো অলওয়েজ অপটিমালিটি কন্ডিশন ফাইনাল টেবিলে আসবে, দ্য অপটিমালিটি কন্ডিশন ইজ রিচড অ্যান্ড দ্য আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইজ প্রেজেন্ট in the final table and the value of the artificial variable is 3 which is greater than 0, therefore there is no feasible solution। বোঝা গেল? if যদি এই কন্ডিশন ঘটে, the artificial variable present in the final table, the optimality condition reached, that is this is the final table, and the artificial variable present in the final table, the value of the artificial variable is 0, then আমি again বলতে পারবো there is a feasible solution, optimal feasible solution। বোঝা গেল? যদি এটা 0 থেকে যায় তাহলে কিন্তু অপটিমাল ফিজিবল সলিউশন হবে, ঠিক আছে, ভ্যালু অফ জেড এক্সিস্ট করবে, কারণ 0 থাকার জন্যে ইফ x5 ইজ 0 দেন এর এফেক্ট অবজেক্টিভ ফাংশানে থাকবে না, বোঝা গেল? তাহলে এটা আনবাউন্ডেড সলিউশনের কেসটা বুঝলি, মানে যে কোনো একটা জায়গায় নেগেটিভ জেড মাইনাস সি জে উইথ, কোনো একটা জায়গায় নেগেটিভ জেড মাইনাস সি জে উইথ অল দ্য কম্পোনেন্টস ইন দ্য করসপন্ডিং কলাম is negative, ঠিক আছে তো, then all the components of the corresponding column are negative, then আমরা কি পাবো, therefore no feasible solution, মানে মোস্ট নেগেটিভ দেখার দরকার নেই, নেগেটিভ উইথ অল দ্য কম্পোনেন্টস নেগেটিভ, ঠিক আছে তো।
এটা হলো নো আনবাউন্ডেড সলিউশন। আচ্ছা, নো ফিজিবল সলিউশনের কেস কখন আসবে? এটা আসবে হচ্ছে আর্টিফিশিয়াল ভেরিয়েবল প্রেজেন্ট অ্যাট দ্য ফাইনাল স্টেজ বা ফাইনাল টেবিল, দ্যাট মিনস অল জেড জে মাইনাস সি জে ইজ পজিটিভ উইথ অ্যান আর্টিফিশিয়াল ভেরিয়েবল প্রেজেন্ট হুজ ভ্যালু ইজ গ্রেটার দ্যান 0। ঠিক আছে, তো পজিটিভ ভ্যালু নিয়ে দেন দেয়ার ইজ নো ফিজিবল সলিউশন। Optimality condition reached মানে zj minus cj positive but artificial variable present but the value of the artificial variable is 0, তাহলে আমি বলতে in that case the solution is optimal and optimal solution exist করবে, no feasible solution এর প্রশ্ন নেই। ঠিক আছে, তো তাহলে কখন নো ফিজিবল সলিউশন, কখন আনবাউন্ডেড সলিউশন আর কখন অপটিমাল সলিউশন, বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে করিস অঙ্কগুলো, বল। বলছি আগের চ্যাপ্টারে কয়েকটা জিনিস ছিল, এই রে কয়েকটা অঙ্কে লেখা আছে যে সলিউশন ইজ ইউনিক অথবা আরো কি সলিউশন থাকতে হ্যাঁ, ইউনিক সলিউশনের কথাও একটা আছে, কখনো ইউনিক হয় কখনো মোর দ্যান ওয়ান সলিউশন মানে মাল্টিপল সলিউশন আছে, তাই তো? মেন ব্যাপার যেটা হচ্ছে ইউনিক সলিউশন বা হচ্ছে কখন মোর দ্যান ওয়ান সলিউশন থাকবে। ব্যাপারটা লক্ষ্য করে দেখ, এই টেবিলটা দিয়েই বলা যাবে। ইউনিক সলিউশনের ক্ষেত্রে এই দেখ, এইখানে ফাইনাল টেবিলে দেখ, এটা বাদ এইগুলো সব পজিটিভ চলে এসছে, ঠিক আছে? এইগুলো ঠিক আছে, তো এখানে সব দেখ পজিটিভ, 0 অথবা পজিটিভ। দেখ 0তে এই দুটো আসবেই, এটা তো পরিষ্কার কথা যে এই দু জায়গায় তো 0 আসবে, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। মানে তোর বল, মানে এই দু জায়গায় তো 0 আসবেই, মানে যে বরাবর বেসিস ফর্ম করছে, যেটা বেসিসে যারা থাকবে সেই বরাবর 0 আসবে, বাকি সব জায়গায় পজিটিভ আসছে। যদি এই ঘটনা ঘটে এই জায়গায় 0 এসছে, মানে এই জেড জে মাইনাস সি জে 1 6 মাইনাস 13, মানে এখানে দুটো ভ্যারিয়েবল আছে, যখন মোর দ্যান 2 ভ্যারিয়েবলস থাকবে তখন এই প্রবলেমগুলো বেশি আসে। ঠিক আছে, তো মানে তোর জেড জে মাইনাস সি জে অল গ্রেটার ইকাল টু 0 অপটিমালিটি কন্ডিশন রিচ করে গেছে, কিন্তু জেড জে মাইনাস সি জে গ্রেটার ইকাল টু 0 হয়েছে বেসিকের করসপন্ডিং যে বেসিক ভেক্টর হিসাবে যারা প্রেজেন্ট আছে, এই যে a1 অ্যান্ড a2, সেগুলো ছাড়া, সেই করসপন্ডিং জেড জে মাইনাস সি এর ভ্যালু ছাড়া অন্য কোনো জায়গায় যদি 0 থেকে যায়, পজিটিভ চলে এসছে কিন্তু এখানে যদি 0 থেকে যেত, 0 থেকে গেলে ইন দ্যাট কেস মাল্টিপল অপটিমাল সলিউশন থাকবে। ইন দ্যাট কেস মাল্টিপল মিনস মানে দিস সিন্স জেড জে মাইনাস এই ভ্যালু 6/13 না হয়ে এটা যদি 0 হতো, তাহলে আমি এটাকে 0 মেবি ট্রিটেড অ্যাজ নেগেটিভ নাম্বার, মানে 0কে আমি একটা নেগেটিভ নাম্বার হিসেবে ট্রিট করতেই পারি। এই প্রবলেমটার জন্য এটা আসেনি, এটা তো 6/13 এসেছে। কোনো প্রবলেমে কোনো ফাইনাল টেবিলে এই ঘটনা ঘটে গেছে জেড জে মাইনাস সি জে দিস গ্রেটার ইকাল টু 0, জেড জে মাইনাস সি জে এটা গ্রেটার ইকাল টু 0 চলে এসছে, তারপরে কোনো না যে এই বেসিক ভেক্টরগুলো ছাড়া অন্য কোনো জায়গায় যদি 0 চলে আসে, এটা গ্রেটার ইকাল টু 0 হবে, যদি 0 চলে আসে তাহলে এই 0কে আমরা নেগেটিভ হিসেবে ট্রিট করতে পারি। ট্রিট করলে আমি এটাকে আমার আবার এন্ট্রি করাতে পারি বেসিকে, এই a3টাকে, যদি এটা 0 আসছে a3কে আমরা বেসিকে এন্ট্রি করাতে পারি। বোঝা গেল? ইন দ্যাট কেস মাল্টিপল অপটিমাল সলিউশন থাকবে। আর স্যার আমার একটা ছোট কোশ্চেন আছে। বল। স্যার আগের দিন আমরা প্রবলেম করছিলাম যে ফ্ল্যাগ ভেরিয়েবল গুলো ওগুলো অ্যাড করেছিলাম, কিন্তু এখানে সাবট্রাক্ট করলাম আজকে এবং তারপরে আর্টিফিশিয়াল গুলো অ্যাড করলাম, কেন সেটা একটু বলেন। হ্যাঁ, সাবট্রাক্ট করলাম কেন? আগের দিনের কন্ডিশনগুলো ছিল লেস দ্যান ইকাল টু ছিল, সামথিং লেস ইকাল টু, লেস দ্যান ইকাল টু থেকে যদি সমান করতে হয় কিছুতে অ্যাডই করতে হয়। এই পাশেটা ছোট এই পাশের থেকে, আর এখানে তো বেশি আছে, তাহলে বেশি থাকলে সমান করতে গেলে বিয়োগই করতে হবে। ঠিক আছে স্যার। বল। বলছি যে আপনি যে পেজটা দেখাচ্ছেন, এই পেজে একটা প্রশ্ন ছিল, এখানে আপনি প্রথমে a2টা আগে এনেছেন, মানে সেকেন্ড টেবিলে a2 এনেছেন, তারপর a1 এনেছেন, এরকমটা কেন? যেটা আমি আনিনি, যেটা এসছে সেটাকে এনেছি, আমি আনিনি। আমার তো এখানে কে হলো, এটা হচ্ছে এইটা তো কি 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 কলাম হলো, এটা কি কলাম হলো না, এই যে ফার্স্ট টেবিল, তো কি কলাম যদি এটা হয় মিনিমাম রেশিও কোন জায়গায় এসছে? a6 এ এসছে, তাহলে a2 আসবে কার জায়গায় আসবে? a6 এর জায়গায় আসবে, তাই আমাকে a2 কোথায়, এর আগের দিনও তো একটাতে এসেছিল, থার্ড টেবিলে মনে হয় প্রথমে সেকেন্ড টানতে হয়েছিল, আমি আনিনি, এসেছেও a2 প্রথমে এসছে, প্রথমে a1 আসেনি।
আরেকটা জিনিস স্যার, এই বইতেই বলা ছিল সেই অপটিমাল বেসিস ইনভার্স। হ্যাঁ, এইখানে যেটা আসবে সেটা বেসিস ইনভার্স আসবে বেসিসের, এইখানে যেটা আসবে যেটা ছিল, যেটা আগে বেসিসে ছিল আর তার পরিবর্তে যেটা বেসিসে আসলো, ঠিক আছে? মানে দেখ বেসিসে ছিল এই জিনিসটা, সরি এইটা, আর এইটা আমার হচ্ছে আমার করেসপন্ডিং মানে আমার গিভেন প্রবলেমে ছিল। দেখ এইটা এখন এই জিনিসটা হয়ে গেছে, আর করেসপন্ডিং এইটা চেঞ্জ হয়ে যেটা আসবে এই যে এইখানে এই জিনিসটার ইনভার্স হবে এইটা, এখানে যেটা আসছে এটা ক্যালকুলেশনটা করিনি। এই যে এই ভেক্টরটা 2 1 and 1 7 এর ইনভার্স হবে এখানে যেটা আসবে। এর আগের দিনের প্রবলেমটা দেখবি, এর আগের দিনের প্রবলেমটা ক্যালকুলেশন এসে গেছিলো, ইনভার্স করিস এইটা এইটা আর এইটা যে এন্ট্রি ছিল তার ইনভার্স এখানে করেসপন্ডিং স্ল্যাকের করেসপন্ডিং যে চেঞ্জটা এসেছিল সেটা এসে যাবে। স্যার বলছি ওই জেড জে মাইনাস থ্রি যে এর আগে কিন্তু মিনিমাম আসছিল, এবার দুটো একই যদি মিনিমাম আসে তাহলে একই কেস একই কথা। গতদিন কি বলেছিলাম, গতদিন জেড জে মাইনাস সি জে নেগেটিভ হলে কি বলেছিলাম, দুটো সেম নেগেটিভ হলে যে কোনো একটা ধরে করবো। যে কোনো একটা, তাহলে এখানেও যে কোনো একটা ধরে করতে হবে, শুনবি না, ঠিক আছে তো? আর মিনিমাম রেশিও যদি একই আসে, যে কোনো একটা স্যার বল। বলছিলাম যে যদি প্রথম এই টেবিলটার ক্ষেত্রে বলছি ফার্স্ট থেকে A6 টা A2 দ্বারা রিপ্লেস হয়েছে, এর পরেতে যদি আবার A3 যদি A2 তে রিপ্লেস করে করতে পারে, যা হবে নিয়মে তাই করব, যদি ওটা হয় করতে হবে, এরকম প্রবলেমও পাবি। মানে এখানে হচ্ছে বলতে যদি A5 টা পরের ক্ষেত্রে A5 যদি A2 কে রিপ্লেস করে তখন ওই A2 এর জায়গায় A5 কেন রিপ্লেস, A5 তো অলরেডি আছেই সেকেন্ড টেবিলে, ধর প্রথম টেবিলে A3 রিপ্লেস করলো বা A4 রিপ্লেস করলো, হ্যাঁ করতে পারে। A6 আর আসবে না, A6 কে বাদ দিয়ে দিয়েছি মানে A6 কে আর আনবো না, মানে A6 কে বাদ দিয়ে A2 এসছে, A6 আর আসবে না, এটুকু শিওর। এবার হচ্ছে A2 এসে, তো এবার A2 চলে আসার পর আবার যে মিনিমাম রেশিও যা নিয়ম সেইভাবে করলাম, করার পরে দেখা যাচ্ছে সেকেন্ড টেবিলের জায়গায় থার্ড টেবিলে গিয়ে আবার A2 কেই আবার রিপ্লেস করছে হচ্ছে A3 বা A4। A5 তো আছে, A5 তো আর A2 কে রিপ্লেস করে, A5 তো অলরেডি আছে সেকেন্ড টেবিলে। এবার থার্ড টেবিলে A5 কে A1 রিপ্লেস না করে থার্ড টেবিলে দেখা যাচ্ছে A2 কে A3 রিপ্লেস করলো বা A4 রিপ্লেস করলো, হ্যাঁ করলে করতে হবে, হবে, ওরকম হতে পারে নিয়ম। A3 এর জায়গায় 01 আনবো, মানে A1 আনবো। হ্যাঁ হ্যাঁ A3 এর জায়গায় যেখানে 1 আছে ওখানে 1 আনতে হবে, যেভাবে করলে 1 আসবে সেটা দেখতে হবে, ঠিক আছে? যা করলে 1 আসবে সেটা করতে হবে, এটাই ব্যাপার। এবার তাহলে পাঁচটা টেবিল চলে আসবে, আহা কি বলছিস, তাহলে পাঁচটা চলে আসবে, তো তারপরে এবার ফের আবার একটু তুই কি করে জানি 5টা আসবে, মানে ওরকম আসতে দে আগে, তুই তো ধরে নিচ্ছিস যদি আসে কি হবে, তুই তো ধরে নিচ্ছিস হচ্ছে মিনিমাম রেশিও A2 এর জায়গায় A3 আসবে, তো A2 এর জায়গায় A3 আসবে, আসলে কি হয় দেখ না, A2 এর জায়গায় যদি A3 আসে, যদি A3 আসে তাহলে A3 এর এখানে কত ছিল, এই আগের টেবিলে A3 এর এখানে কত ছিল, A3 এর এটা কত ছিল, -1, তাহলে -1 ছিল, তাহলে এখানে তো এই পরের টেবিলে এখানে 1 বানাতে হবে, 1 বানাতে গেলে এখানে -1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে নেগেটিভ চলে আসবে, ঠিক আছে বাবু? অত সোজা কাজ নয়, নিয়ম যা বলেছি তাই, সেটা করতে গিয়ে যা আসবে তাই করতে হবে, কিন্তু তার মানে এর এখানে না A3 গুলো স্ল্যাক ছিল, মেবি এখানে নাম্বার অফ ভেরিয়েবলস ইন দ্য গিভেন প্রবলেমে নাম্বার অফ ভেরিয়েবলস মোর দ্যান মানে 2 ছিল, মানে 3-4টে ভেরিয়েবল ছিল, ইন দ্যাট কেস দুটো ইকুয়েশন যদি থাকে দুটোর বেশি তো আমার সলিউশন আসবে না, দুটোর বেশি তো রো আসবে না, তা দুটো ইকুয়েশন অঙ্কেতেই 4টে ভেরিয়েবল গিভেন ছিল, তাহলে মেবি ওই কেস আসতেই পারে, সেই কেস আসলে তোর হচ্ছে যেরকম বললাম সেরকম আসবে, এটুকেই আবার রিপ্লেস করতে পারে A3 মেবি দা ধর আছে এখানে x1 x2 x3 গিভেন প্রবলেমেই ছিল, তারপরে x5 x6 তোর সারপ্লাস এনেছি, x7 x8 আর্টিফিশিয়াল এনেছি, ইন দ্যাট কেস হচ্ছে A3টা তো সেখানে মেবি আসতে পারে, ঠিক আছে? এখানে আর্টিফিশিয়াল বলে আসবে না সেটা, এই সরি স্ল্যাক বলে আসবে না সেটা ঠিক আছে, কারণ নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু নন নেগেটিভ নাম্বারের জন্য তো আসতেই পারে, আসবে নর্মাল নিয়মে যেভাবে আসবে সেভাবে করতে হবে, এরকম প্রবলেমও আছে, এমন নেই যে হচ্ছে A2 একজন মানে মানে A6কে রিপ্লেস করে A2 আসলো, দেন পরের টেবিলে আবার A2কে রিপ্লেস করলে অন্য একটা চলে আসলো, এটা এসেছে, এটা প্রবলেম আসে।